আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে খুব আর্লি একটি ভিডিও নিয়ে আসলাম। মূলত গতকালকে সারা রাত একটি হৃদয় বিদারক ঘটনা সারা বাংলাদেশ ঝড় তুলেছে, প্রকম্পিত হয়েছে, সকলেই কেঁদেছে এবং প্রত্যেকটা মিডিয়া সেটা লিড নিউজ করেছে। ঘটনাটি ছাত্রলীগ নেতা সাদ্দাম, তার 9 মাসের সন্তান এবং তার স্ত্রী মারা গিয়েছে। কিভাবে মারা গেছে, কেন মারা গেছে সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু তার সন্তান স্ত্রী মারা যাওয়ার পরে যেহেতু সাদ্দাম 11 মাস যাবৎ কারাগারে, তার মানে এই সন্তানকে তিনি জন্মও দেখেননি, হয়তো কখনো তার কাছে নিয়ে আসছে, দূর থেকে দেখেছেন, কিন্তু কোলে তোলার সুযোগ হয়নি। সেই সন্তান ইন্তেকালের পরে বা মারা যাওয়ার পরে, তার স্ত্রী মারা যাওয়ার পরে তিনি কেন প্যারোলে মুক্তি পেলেন না, এই বিষয়টাই সামনে এনে পুরা বাংলাদেশকে কাঁদিয়েছে। তা আমি অদ্যপ্রান্ত সবই তুলে আনার চেষ্টা করব যে তিনি আসলে কেন মুক্তি পেলেন না এবং তার এই সন্তানদের মূলত মারা যাওয়ার পিছনে কি ঘটনা, কিছু পোস্ট, সবকিছু নিয়েই আমি আজকে আলোচনা সাজাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি শুরুতেই এই বিষয়ে আমাদের মেহের আফরোজ শাওন, সকলেই চেনেন, হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী, তিনি একটা পোস্ট করেছেন। পোস্টটা একটু যদি পড়ি। সাদ্দামের চিঠির শেষ 2 লাইনে লেখা ছিল, মায়ের দিকে খেয়াল রাখিস, আমার ছেলেটাকে কোলে নিতে পারলাম না, এটাই কষ্ট। ছেলেটা আজ তার বাবার কোলে উঠছে। কারা ফটোকে সাদ্দাম আজ তার 9 মাস বয়সী ছেলেটাকে প্রথমবারের মতো কোলে নিয়েছে। ও দুঃখিত, ভুল বললাম। কারা ফটোকে সাদ্দাম আজ তার 9 মাস বয়সী মৃত ছেলেটাকে প্রথমবারের মতো কোলে নিয়েছে, অর্থাৎ মৃত সন্তানকে। খবরে দেখেছি মৃত ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর মরদেহ শুয়ে কেঁদেছেন তিনি। সাদ্দাম, আপনি কাঁদেন, অনেক কাঁদেন, চিৎকার করে কাঁদেন, তারপর অভিশাপ দেন সেই মানুষটুপি অমানুষগুলোকে যাদের কারণে আজ আপনার ওই দিন দেখতে হলো। কোন জাদুঘরে কি এই সিটি স্থান হবে মাননীয় উপদেষ্টাদের দল? মানে এই জায়গায় তিনি কিছু কটাক্ষ করেছেন, দুঃখ আছে, কষ্ট আছে, তবে এই পোস্টটা নিয়ে তার উৎসাহ আছে। মানে এই ধরনের পোস্ট তিনি করবেন সেটা স্বাভাবিক, কিন্তু স্বভাবতই একজন কারাবন্দী মানুষ, তার একেবারে নিকটাত্মীয় কেউ মারা গেলে তার প্যারোলে মুক্তি দেওয়ার নজির আমরা অনেক ভুরি ভুরি দেখব। বিগত সময়ে আওয়ামী লীগ শাসন আমলেও এরকম অনেক ঘটনা ঘটেছে, ভিন্ন ঘটনাও আছে। অনেকে মুক্তি পেয়েছেন, আবার অনেকে মুক্তি পাননি। মুক্তি পাওয়ার ভিতরে যদি আমরা সবচাইতে আলোচিত ব্যক্তি দেখি, জনাব সাইদি, আল্লামা সাইদি, তার সন্তান মারা গেলে তিনি প্যারোলে মুক্তি পেয়েছিলেন। তিনি জানাজা পড়িয়েছেন, দোয়া করেছিলেন, যে দোয়াটি সর্বোচ্চ ভাইরাল হয়েছিল। আবেগঘন তার কথাগুলি মানুষের ভিতরে প্রকম্পন তুলেছিল, সেগুলি আমাদের সামনে দৃষ্টান্ত আছে। ঠিক তার উল্টোটাও আছে, যে অনেক সময় আলেম পরিবার ধুকে ধুকে মরেছে, তাদের পরিবারের অনেক আত্মীয় স্বজন মারা গেছে, কিন্তু তাদেরকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। এই ঘটনাটা শুধু আজকের না, চিরাচরিত দীর্ঘদিনের ঘটনা। প্যারোলে মুক্তি দেওয়া এবং না দেওয়া দুটো দৃষ্টান্তই আছে। তো এই বিষয়টা নিয়ে এত সমালোচনা কেন হচ্ছে, আমরা যদি আরেকটা পোস্ট পড়ে আসি, যে ইতিপূর্বে যেমন আমরা দেখেছি কাদের মোল্লাকে যখন ফাঁসি দেয়, তখন ডেইলি নয়াদিগন্তের একটি পোস্ট, 2013 সালের 13ই ডিসেম্বরের পোস্ট, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। তো জামাত নেতা আব্দুল কাদের মোল্লার 2 ছেলে সহ তার পরিবারের 11 সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় কার্যকর এবং লাশ গ্রামের বাড়ি ফরিদপুরে পাঠানোর খবর শুনে তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ কিছু ক্যাডার মগবাজারে আব্দুল কাদের মোল্লার বাড়িতে আসে এবং পরিবারের সদস্যদের মারধর শুরু করে। এক পর্যায়ে সেখানে পুলিশ আসে এবং ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের সরিয়ে দিয়ে পরিবারের 11 সদস্যকে আটক করে নিয়ে যায়। আটককৃতদের মধ্যে কাদের মোল্লার 2 ছেলে হাসান জামিল ও হাসান মওদুদ সহ তার মেয়ে জামাই রয়েছে বলে জানা গেছে। তার মানে মৃত ব্যক্তিকে শেষ দেখা করতে দেয়নি, বাহিরে থাকা মানুষদেরকেও সেই নজিরও আমরা দেখেছি। এই বিষয়গুলি সামনে আনছেন অনেকেই। মূলত গতকালকের ঘটনাটা সকল মিডিয়া যেইভাবে আলোচিত হচ্ছে বা যেইভাবে তারা কাভার করতেছে, তাতে এই ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু আমাদের এই মিডিয়ার চরিত্র নিয়েও কিছু আলোচনা করা দরকার, যে বিগত ইতিহাসে এই ধরনের ঘটনা কখনোই সকল মিডিয়া কাভার করতো না। যেমন নয়াদিগন্তের আমি স্ক্রিনশট দেখালাম, অন্য কোনো মিডিয়ার কিন্তু স্ক্রিনশট আমি হয়তো দেখাইতে পারবো না। কোনো মিডিয়ায় হয়তো এটা পাবলিকই করেনি, প্রচারই করেনি, প্রকাশই করেনি। কেন করেনি? কারণ সেইখানে তাদের মতাদর্শের সাথে মিলেনি। কিন্তু আজকের ঘটনাটা কিন্তু সবাই প্রচার করছে। ইনকিলাব বলেন, ইত্তেফাক বলেন,
সকল মিডিয়া আমি দেখেছি, কালের কণ্ঠ, জনকণ্ঠ, সব মিডিয়ার থেকে আমি এখানে লিঙ্কগুলিও কপি করে রেখেছি, কিন্তু ভিডিও লম্বা হবে বিধায় আমি পূর্ণ লিঙ্কটা আমি কোনোটাই পড়তেছি না, পূর্ণ কোনো খবর পড়তেছি না। আমি মূল খবরটা যেটা, যে মূলত তার স্ত্রী ঝুলন্ত লাশ, অর্থাৎ গলায় ফাঁস নেওয়ার অবস্থায় তাকে নামানো হয়েছে, আর পাশেই তার 9 মাসের সন্তান মৃত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি কি ঘটেছে এখনো জানা যায়নি। অজ্ঞাত পরিচয়ে তাদেরকে নামে হত্যা মামলা দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরেই মূলত মূল ঘটনা সম্পর্কে আমরা আইডিয়া পাবো, বা পুলিশ থেকে যখন ব্রিফ করা হবে, জানানো হবে, তখনই আমরা আসলে সত্যতা বা বাস্তবতা খুঁজে পাবো, বা প্রকৃত ঘটনা আমরা জানতে পারবো। যেহেতু তার আত্মীয় স্বজন থেকে কোনো কিছু বলতে পারেনি, তার বিষয়ে যে কথা আছে যে এই 11 মাস, যেহেতু স্বাভাবিক একজন বাগেরহাটের একজন ছাত্রলীগের নেতা, মানে খুব বেশি নামকামওয়ালাও না, খুব বেশি হাই লেভেলেরও না, ইনকাম সোর্স ওরকম ছিল না, আর্থিক সংকট ছিল। এই 11 মাস তার স্ত্রী পাগল প্রায় হয়ে গিয়েছিল। একটা সংসার চালাইতে, মামলার ঘানি টানতে, দাঁড়ে দাঁড়ে ঘুরতে যে কত টাকা লাগে সেটা যারা ভুক্তভোগী তারা জানেন। এই বিষয়গুলি থেকে আমাদের অবশ্যই পরিত্রাণ পাওয়া উচিত, যে যখন একটা আসামি জেলে যাবে বা বন্দী হবে, অবশ্যই তাদের যে আইনি সহায়তা, সেই আইনি সহায়তার ক্ষেত্রে যেন এরকম মানে লক্ষ লক্ষ টাকার অপচয় না হয়, বা যারা নিঃস্ব পরিবার তাদের দিকে যেন সদয় হয়, সেই বিষয়টা খেয়াল রাখা দরকার। বিশেষ করে আইনজীবীদের উপরে এটা আসে, খড়গটা নেমে আসে। আইনজীবীরা অনবরত বা বরাবরই তারা যেই কাজটা করেন, তারা বেশিরভাগ, আমি সকল আইনজীবীর কথা বলছি না, যেহেতু আমি নিজে আইন পেশার, বেশিরভাগ আইনজীবী তারা মূলত তারা টাকা ছাড়া কিছুই চেনেন না। টাকা দিলে তারা সব করতে পারেন, টাকা না দিলে আসামির পক্ষে হাজিরা পর্যন্ত দেন না। এরকম অবস্থা অনেক আইনজীবীকে আমি দেখেছি। এই বিষয়ে যদি আমি মুফতি হারুন ইজহারের একটি পোস্ট ছোট্ট করে পড়তে চাই। তিনি লিখেছেন, কাশিমপুর কারাগারে কুখ্যাত সাবেক জেলার জান্নাতুল ফরহাদ, এখন সে প্রমোশনে আছে বড় পদে, একজন আলেমকে পিটাচ্ছিল। আমি কয়েক গজ দূর থেকে অসহায় তাকিয়েছিলাম। ওই আলেমের অপরাধ ছিল ফোনে অসুস্থ পরিবারের খোঁজ নেওয়া। এর আগে তার এক শিশু সন্তান অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছিল। সে আলেম প্যারোলে মুক্তি পাননি। তিনি কারা ফটকে তার শিশু সন্তানের বিদায় জানান। মানে এখানেও তিনি আরেকটা দৃষ্টান্ত উল্লেখ করেছেন, জনাব হারুন ইজহার হাফিজাউল্লাহ, তিনি একজন আলেম, মুফতি। তো এরকম ঘটনা ভুরি ভুরি আমরা দেখাইতে পারবো। দুটো ঘটনা দেখালাম, আব্দুল কাদের মোল্লা এবং এখানে আরেকজন আলেমের ঘটনা। আমরা এখন যদি আমরা দেখি যে আসলে এই ছাত্রলীগ নেতাকে প্যারোলে মুক্তি দেওয়া হলো না কেন, এই সরকারও কি শেখ হাসিনা থেকে আরো বড় ধরনের স্বৈরাচার? শেখ হাসিনা তো অনেককেই প্যারোলে মুক্তি দিয়েছেন, তাহলে এই সরকার কেন মুক্তি দিল না? এই সরকারের উপরে মানে প্রচন্ড ভাবে মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। বিশেষত এই ঘটনায় গতকালকে সারা রাত আমি দেখেছি অনেক মানুষের বিরূপ প্রতিক্রিয়া, প্রতিবাদের ঝড় ফেসবুক জুড়ে। শাওনের ফেসবুক পোস্ট আমি পড়েছি, এরকম আরো অসংখ্য পোস্ট আছে। আমি যদি ভয়েস বাংলা দেখাই সেখানেও আছে, আরো অনেকে করেছেন। আমি ভিডিও খুব বেশি লম্বা করব না, শুধু একটা পোস্ট পড়েই আমি শেষ করে দিব। সেটা হচ্ছে কেন তিনি প্যারোলে মুক্তি পেলেন না, এই বিষয়টা কালের কণ্ঠে নিউজ করেছেন। সেটা কাট করে, অর্থাৎ স্ক্রিনশট নিয়ে দেখলাম পিনাকি ভট্টাচার্য তিনি আবার শেয়ার দিয়েছেন। এখানে এসেছে, মৃত কানিজ সুবর্ণা স্বর্ণালীর ভাই শুভ হালদার বলেন, আমার বোনের স্বামী সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে আমরা মৌখিকভাবে বাগেরহাটের জেলা প্রশাসনকে জানিয়েছিলাম। অর্থাৎ বাগেরহাটের জেলা প্রশাসনকে জানিয়েছিলাম। জেলা প্রশাসন থেকে জানানো হয়, যেহেতু তিনি যশোর কারাগারে বন্দী, বিষয়টি যশোর জেলা প্রশাসন দেখবে। সময় স্বল্পতার কারণে আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেই, শেষবারের মতো জেল গেটে স্ত্রী ও সন্তানদের মরদেহ দেখানো হবে। তার মানে এইখান থেকে যে বিষয়টা পরিষ্কার, যে তারা মূলত নিয়মতান্ত্রিক ভাবে যেইভাবে প্যারোলে মুক্তি পাওয়া দরকার এবং যেইভাবে যেথায় নোটিশটা দেওয়ার দরকার বা দরখাস্তটা দেওয়ার দরকার, সেথায় তারা যাননি, বা সেইভাবে তারা প্রপার ওয়েতে এগোননি, যে কারণে এখানে প্যারোলের প্রশ্নই আসেনি। অর্থাৎ তারা মূলত প্যারোলের জামিনের আবেদনই করেননি। সেই ক্ষেত্রে তিনি প্যারোলে মুক্তি পাননি। এই প্রশ্নটা কেন এতটা ভাইরাল হলো? মূলত ভাইরাল হয়েছে আরেকটি পোস্ট থেকে। সেটা আমরা দেখেছি জুলকার নাইন সাহেরের একটি পোস্ট। জুলকার নাইন সাহের এই বিষয়ে একটি পোস্ট করেছেন। তিনি বলেছেন, অর্থাৎ তিনি একটি দেখিয়েছেন, তিনি একটি স্ক্রিনশট বা একটি দরখাস্তের নমুনা দেখিয়েছেন, যে দরখাস্তে বোঝা যায় যে তারা প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন, অথচ তার পরিবার সূত্রে কিন্তু প্যারোলে মুক্তির আবেদন এখানে স্পষ্ট যে প্যারোলে মুক্তির আবেদন তারা করেননি। এই বিষয়টা যদি আমি আপনাদের রিপোর্ট থেকে দেখাই যে প্যারোলে কেন মুক্তি পেলেন না, এটা জনকণ্ঠের একটি পোস্ট, এখনো আছে, আমি লিঙ্ক কপি করেছিলাম, লিঙ্কে ঢুকলাম।
প্যারোলের জন্য আবেদনই করেননি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, অথচ এটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশে মায়াকান্না। এখানেই আমরা বলি যে আমাদের মিডিয়ার এক চোখা নীতি, তারা কোনো কিছু যাচাই না করে যখন একটা সূত্র পেয়ে যায় বা যখন একটা খবর কেউ প্রচার করে বা কপি পেস্ট করে সকলেই সেটা প্রচার করে, যদি তাদের মতের সাথে মিলে, তার মানে আওয়ামী লীগের মতের সাথে এখনো তাদের মত একেবারে সম্পূর্ণ একাট্টা, যে কারণে এই বিষয়টা তারা বেশি হাইলাইট করেছে। তারা ভিতরে রিপোর্ট করেছে সব নিয়ম মেনে কারাবন্দী ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী ও সন্তানদের মরদেহ দুটি যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে আনা হলে সাদ্দামকে সেখানে নেওয়া হয়। শনিবার 24শে জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত সংগঠক ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি কারাবন্দী জুয়েল হাসান সাদ্দাম তার স্ত্রী ও শিশুপুত্রের মরদেহ দেখতে প্যারোলের জন্য আবেদন করলেও মুক্তি পাননি, এমন একটি খবর কিছু গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নিশ্চিত করেছে ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের প্যারোলের জন্য আবেদনই করা হয়নি। একটু আগে আমরা কালের কণ্ঠের নিউজ পড়েছি, এখন আমরা জনকণ্ঠের নিউজ পড়ছি। সাদ্দামের স্ত্রী পরিবারের বরাতে সংগঠনটি বলেছে প্যারোলের আবেদনই করেনি কেউ। সময় স্বল্পতার কারণে পারিবারিকভাবেই সিদ্ধান্ত নেওয়া হয় যে শেষবারের মতো জেল গেটে স্ত্রী ও সন্তানদের মরদেহ দেখানো হবে। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স তাদের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছে। পোস্টে সংগঠনটি বলছে সাদ্দামের মুক্তির জন্য প্যারোলে আবেদন না করা পরিবারেরই সিদ্ধান্ত, প্রশাসনের নয়। পোস্টে আরো বলা হয় সাদ্দাম বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি। 2024 সালের 5 আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন। তবে পলাতক থাকলেও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত। আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কার্যক্রম চলমান রাখেন। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স আরো জানায় বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের পক্ষে মিছিল, ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন দেশবিরোধী কার্যক্রম চলমান রাখেন সাদ্দাম। এরপর একটি মিছিলের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার হন তিনি, অর্থাৎ 11 মাস যাবত তিনি গ্রেফতার আছেন। এখান থেকে আমরা দুটো নিউজে দেখলাম যে আসলে তিনি প্যারোলের কোনো আবেদনই করেননি, অথচ শাওনরা অর্থাৎ মেহের আফরোজ শাওন সহ আরো অনেকে দেখবেন, আজকে দেখবেন আরো অনেকে এই লিস্টে নাম পাবেন যারা এটা নিয়ে অনেক মায়াকান্না করবে। আমার কথা হচ্ছে ঘটনা সত্য হলে সেটার জন্য মায়াকান্না কেন, সত্যি কান্না কানেন, তাতে কোনো সমস্যা নেই। আমিও ব্যথিত হয়েছি ঘটনা যখন আমি দেখেছি। শেষ রাতে ফজরের পর থেকে আমি প্রায় 1-1.5 ঘন্টা এটা নিয়ে ঘাটাঘাটি করেছি। আমি মূল সূত্র খুঁজতে চেয়েছি এবং সূত্র খোঁজার পরে দেখলাম যে একেবারে স্পষ্ট যে মূলত এখানে সরকারের দায় যতটা না, তার থেকে বেশি দায় এই যারা পোস্ট করেছেন, মূলত তারা একটি ন্যারেটিভ এখানে দাঁড় করাতে চাইছেন এবং এই 2-1টি পোস্টকে সামনে রেখেই মূলত সকল মিডিয়া একসাথে তারা নেমেছে, এক ঝাঁকে তারা একতাবদ্ধ হয়ে মাঠে নেমেছে। একটি বক্তব্যই তারা প্রচার করেছে যে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি, এই প্রশাসন খারাপ, এই প্রশাসন তারাও স্বৈরাচার এবং ইউনূস সরকারও স্বৈরাচার। মেহের আফরোজ শাওন সরাসরি উপদেষ্টাদেরকেও কি করেছেন, এখানে দোষী করেছেন। এই বিষয় থেকে আসলে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা ইনসাফের রাষ্ট্র চাই, আমরা ইনসাফ চাই। আমরা কারো বিরুদ্ধে সামান্যতম জুলুম হোক সেটা চাই না, ছাত্রলীগ হোক বা আওয়ামী লীগ হোক, যারা নিরপরাধী তাদেরকে আমরা গ্রেফতার চাই না, এবং যারা গ্রেফতারকৃত আছে তাদের যে মানবিক মর্যাদা, মানবিক যে তাদের সেটা স্ট্যাটাস, সেটা যেন তারা পায়, সেটা আমরা নিশ্চিত করতে চাই। সেটা আমরা নিশ্চিত হোক, সেই দাবি আমরা করে যাব। সেই দাবির পক্ষে যদি আওয়ামী লীগ রাস্তায় নামে, আমরা তাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করব। কিন্তু কোনো একটা মিথ্যা বিষয়কে, যেগুলির সত্যতা নাই, এরকম কোনো বিষয়কে সামনে এনে যেন কখনোই এরকম উদ্ভট তথ্য ছড়ানো না হয়, সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আপনাদের জন্য অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকলো, কমেন্টে আপনার মতামত জানান। আসলে ঘটনার সত্যতা কি এবং আরো কোনো বিষয় আছে কিনা আপনারা জানাইতে পারবেন কমেন্টে। অবশ্যই ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।